নমস্কার বন্ধুরা, সকলকেই স্বাগত জানাই মিস্টার আর ডি রয়ের একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের একটি গল্প বলবো, জানেন তো, খুব ভালো করে শুনবেন গল্পটা। একটি ছেলে ছিল যার মায়ের একটি স্বপ্ন ছিল। স্বপ্নটা কি? যে তার ছেলে একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, যাতে জীবনের কোনো যুদ্ধে সে থেমে না যায়, জীবনের কোনো ধাপে শুধু একটি ভাষা না জানার জন্যে সে যেন হেরে না যায়, তার সমকালীন সমস্ত ছেলেদের সঙ্গে যেন পায়ে পা মিলিয়ে সে এগিয়ে যেতে পারে, কোনো কারণে পিছিয়ে না পড়ে। সেই কারণেই তার মায়ের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল যে তার সন্তান একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে। যেমন অনেক অনেক বাবা মার ইচ্ছা থাকে, তারও ইচ্ছা ছিল যে তার সন্তান একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর সব থেকে বড় বাধা কি? খুব স্বাভাবিক, মায়না। ইংলিশ মিডিয়াম স্কুলের মারাত্মক মায়নাই অনেক বাবা মাকে পিছিয়ে আসতে বাধ্য করে। ইচ্ছা থাকলেও সন্তানকে একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে পারে না, কারণ ফিস, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ফিস স্ট্রাকচারটা তাদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। এবার আমাদের বাঙালি বাবা মাদের বা ইন্ডিয়ার বেশিরভাগই গার্জিয়ানসদের একটা ইচ্ছা থাকে, গুপ্ত ইচ্ছা থাকে যে তারা তাদের সন্তানকে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, যেমন কি আমার গল্পের সেই মায়ের আছে। এর কারণটা কি? এর কারণটা মূলত যেগুলো আমি বললাম তার মধ্যে তো অনেকগুলো মিলে যায়। তার চেয়েও একটা হচ্ছে যে আপনি এই সিস্টেমটাকে, এটাকে যাই বলুন, এটাকে আপনি লিঙ্গুইস্টিক ইম্পিরিয়ালিজমও বলতে পারেন, কিন্তু এটাই সত্যি। একটি ভাষা, যে ভাষাটি জানলে পৃথিবীর যে কোনো কর্নারে গিয়েও আপনি কাজ চালিয়ে নিতে পারেন, এমন একটি ভাষা জানা আমাদের দরকার আছে কি না সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। তাই ইংলিশ বা কনভেন্ট এডুকেশন আজকালকার বাচ্চাদের জন্য যে কেন এত হুজুক, সেটা বোঝা খুব একটা কঠিন নয়, আপনি সেটা বলতেই পারেন। তো এখানে গল্পের মূল বিষয়টা হচ্ছে এটাই, যে এটা জেনেও যে তার সন্তানকে যদি সে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে, তার কিন্তু মারাত্মক লেভেলে চাপ বেড়ে যাবে। তার ফিস দিতে দিতে তার ভীষণ কষ্ট হবে। এটা জেনেও সেই মা তার গ্রামের বাড়ি ছেড়ে, সেই বাবা এবং মা তাদের গ্রামের বাড়ি ছেড়ে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন, যাতে তাদের সন্তান নির্বিঘ্নে যাতায়াতের সময় বাঁচিয়ে একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারে। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়া হলো যেমন হয় করে। এবার আপনি জানেন যে প্রি নার্সারি, নার্সারি, ইভেন 1, 2, 3, 4 এই ক্লাস থেকে এই ক্লাস অবধি ফিস স্ট্রাকচারটা সামলানোর মতো থাকে, কারণ এই ফিসটা মধ্যবিত্তকে খুব একটা পীড়া দেয় না, খুব একটা সমস্যায় ফেলে না। কিন্তু যেই ছেলেটি ক্লাস 5-এ এন্ট্রি নেয়, অটোমেটিক সমস্ত সমস্যা শুরু হয়ে যায়, কারণ হুট করে ফিসটা অনেকটা বেড়ে যায়। তাই অনেক বাবা মার পকেটে চাপ পড়ে যায়। তো এমন একদিন হলো কি, একটা ক্লাস সম্পূর্ণ হয়ে ভর্তি, সব বাচ্চারা রেডি। দিনটা কি? দিনটা হচ্ছে ফার্স্ট অ্যাসেসমেন্টের পেপার ডিস্ট্রিবিউশনের দিন। সবাই খুব চিন্তায় যে আমার পেপার কি হবে, আমার পেপার কি হবে, আমার পেপার কি হবে। এর মধ্যে আমার গল্পের যে ছেলেটি, সে চুপচাপ নির্দ্বিধায় একটা ফার্স্ট বেঞ্চের কর্নারে বসে আছে। সে জানে যে তার পরীক্ষা খুব একটা খারাপ হয়নি, তাই সে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, ইভেন তাকে ধোলাইও খেতে হবে না। সে বিন্দাস চুপ করে বসে আছে। এরই মধ্যে স্যার টুকটুক করে ঢুকলো এবং প্রথমেই এসে বললেন, সবাই চুপচাপ করে বসো, আর পকেট থেকে বার করলেন একটি লিস্টটি হচ্ছে ডিফল্টার্স লিস্ট। ইয়েস, ডিফল্টার্স লিস্ট। স্যার বের করেই বললেন, আচ্ছা, এ আর এ, তোমরা তিনজন দাঁড়িয়ে পড়ো। তিনজন দাঁড়ালো। তিনজনের মধ্যে বলাই বাহুল্য যে আমার গল্পের
মূল চরিত্র সেই ছেলেটিও ছিল। সেও দাঁড়ালো। স্যার বললেন যে তোমরা তিনজন তোমাদের নিজস্ব স্থান থেকে উঠে পেছনের বেঞ্চে গিয়ে বসো। পেছনের বেঞ্চে? সামনের বেঞ্চের ছেলেটা বলল যে স্যার পেছনে গিয়ে বসবো কেন? বলে দেখো অত কথার টাইম নেই, আমাকে সমস্ত পেপারগুলো দিতে হবে, তো তোমার পেছনে গিয়ে বসো, এই কথাগুলো নিজে বাড়িতে গিয়ে বাবা মাকে জিজ্ঞেস করো। বাধ্য হয়ে ছেলে মেয়েগুলো তাদের ফার্স্ট বেঞ্চ বা তাদের নিজস্ব বেঞ্চ ছেড়ে উঠতে শুরু করলো পেছনের দিকে। এবার আপনারা যারা ছোটবেলাতে দৌড়ে 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 গিয়ে ফার্স্ট বেঞ্চ ক্যাপচার করেছেন তারা জানেন যে নিজের ক্যাপচার করা শখের ফার্স্ট বেঞ্চ ছেড়ে পেছনের বেঞ্চে গিয়ে বসা যে কতটা বেদনাদায়ক সেটা আপনি একমাত্র বুঝতে পারেন। তাই সেই ছেলেটি অতি দুঃখে নিজের ফার্স্ট বেঞ্চটা ত্যাগ করলো আর পেছনে গিয়ে বসতে শুরু করলো। এরই মধ্যে অনেকগুলো ছেলে হাসতে শুরু করলো, অনেকগুলো ছেলে কিছু ফুসফুস ফুসফুস করতে শুরু করলো। ছেলেগুলোকে পেপার দেওয়া হলো না। আমার গল্পের চরিত্রে তো বিজয় মন খারাপ যে কেন সে পেপার পেলো না, কেন সে পেপার পেলো না। বাড়িতে গিয়ে মাকে প্রথমেই জিজ্ঞেস করলো যে মা আমাকে পেপার দিল না কেন। মা নির্বাক। মা বললো দেখ তুই কোনো ভুল টুল করেছিলি, তাকে পেপার দেয়নি, পরের বার নিশ্চয়ই দেবে। ক্লাস 5-এর ছেলে, বিশ্বাস করতে খুব একটা টাইম লাগলো না, তাই অপেক্ষা করতে শুরু করলো পরের বারের জন্য। পরের বার সেম ঘটনা, কিন্তু এইবার গল্পটা ছিল একটু আলাদা। সবাই জেনে গেছে এরই মধ্যে যে ডিফল্টার্স মানে কি, ডিফল্টার্স লিস্ট মানে কি, আর ডিফল্টার্স কারা সবাই জানে। কারোর বাবা বলেছে, কারোর মা বলেছে, শোনো বাবু, ডিফল্টার্স মানে হচ্ছে তারা যারা নিজেদের স্কুলের ফিস দেয় না, যাদের স্কুলের ফিস দিতে দেরি হয়, তাদেরকেই বলা হয় ডিফল্টার্স। এবার বাচ্চা তারা প্রথমেই যখন এমন একটা রোমাঞ্চকর কিছু শোনে, তাদের মনে একটা ইয়ার্কি বা ঠাট্টার মনোভাব অটোমেটিক্যালি চলে আসে। তাই পরের বার যখন এই সেম কাণ্ড ঘটলো, তখন আমার চরিত্রকে শুনতে হলো অনেক কথা। ক্লাস 5-এর একটি বাচ্চা যখন সে বেঞ্চ থেকে উঠছে আর পেছনের বেঞ্চে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে, তখন তাকে শুনতে হয়, এই জানিস তো এই ছেলেটা ফিস দেয় না, এই জানিস তো ছেলেটা ফিস দেয় না, ফুসুর 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 ফুসুর। এত কিছু শুনেও সেই ক্লাস 5-এর ছেলেটা কিন্তু চুপচাপ গিয়ে পেছনে বেঞ্চে বসে। ক্লাস 6-এ যখন সেম ঘটনা হয়, তখনও সে নির্বাক পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। যখন ক্লাস 7-এ গোটা ক্লাসের সামনে ম্যাম তাকে বলে যে তুমি স্কুলের ফিস দাও না কেন, তখনও সে বন্ধুদের ঠাট্টা, বন্ধুদের টিটকিরি শুনেও সব সহ্য করে নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে আমার গল্পের যে চরিত্র সে একটু পেকে যায়, সেভাবে সে স্মার্ট হয়ে যায়, সেভাবে দূর প্রত্যেকবার এত লজ্জা, এত আত্মসম্মানে আঘাত পাওয়ার পরও আমি আর ডিস্ট্রিবিউশন যাব না। তার মা তাকে এরই মধ্যে সমস্ত কিছু বলে দিয়েছে, আর এমনিতেও সে সমস্ত কিছু জেনে গেছে। তাই বাবা মার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে বাবা মার সমস্যাকে সম্মান জানিয়ে সে ডিসাইড করলো যে সে পেপার ডিস্ট্রিবিউশনের দিন আর যাবে না। যেমন তার মা একদম বছরের শেষে যা হোক করে দেনা গয়না বিক্রি করে হোক, গয়না বন্ধক দিয়ে হোক, দেনা করে হোক, তার রিঅ্যাডমিশনটা করিয়ে দেয়। এইভাবেই চলতে থাকবে, আর সে চুপচাপ পরীক্ষা দিয়ে যাবে, আর পেপারটা একদম ইয়ারের এন্ডে নেবে। কিন্তু এরই মধ্যে ক্লাস 7কে টপকে সে 8-এ এসে পড়েছে। 8-এ আসলেই অটোমেটিক্যালি কোচিংয়ের চাপটা ধুধু করে বেড়ে যায়। যেই সে কোচিংয়ে ভর্তি হয়েছে, তখন সে কিন্তু জানতো না যে এতদিন নয় পেপারটা মাকে গিয়ে দেখাতে হতো না, কিন্তু এবার যখন কোচিংয়ে ভর্তি হব তখন তো প্রাইভেট টিউটরকে দেখাতে হবে, তখন তো স্যারকে দেখাতে হবে। এমনই একদিন সে আরামসে পেপার ডিস্ট্রিবিউশনের দিন বাড়িতে বসে আছে, জানে সন্ধ্যেবেলা ক্লাস আছে, সে ক্লাসে গিয়ে পড়াশোনা করবে। ক্লাস 7-এর হাফ ইয়ারলি এক্সামিনেশনের পেপার বেরিয়েছে। সে নির্দ্বিধায় কোচিংয়ে গেছে। সে তো এমনিতেই জানে যে বন্ধুরা তো এমনিতে তার
মানে তাকে আর মান সম্মান বলে কিছু রাখে না, তাই ওইসবের চিন্তা না করে চুপচাপ পড়ে বাড়ি চলে আসাটাই মঙ্গলের কথা। কোচিং ভর্তি, সবার মনে একটা আলাদা আনন্দ, সবাই পেপার পেয়েছে, কেউ কেউ একটু কাঁদছেও বটে, কারণ অনেকের পরীক্ষা ভালো হয়নি। এরই মধ্যে কোচিংয়ে স্যার ঢুকলো, বললো দেখো তোমাদের কার কিরম পেপার হয়েছে বলো। এ বলছে আমার এত, ও বলছে আমার এত। আমার গল্পের চরিত্র থরথরিয়ে কাঁপছে। সে ভাবছে যদি স্যার আমার নামটা নিয়ে নেয় তবে কি করে বলবো, সবার সামনে যেটার ভয় স্কুলে জানি সেটা আবার আমার সঙ্গে হবে, আমি কি বলবো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। নয় নয় করে স্যার আমার গল্পের চরিত্রেরই নাম নিলে। এই তুমি, তোমার পেপার কেমন হয়েছে? তুমি চুপচাপ বসে আছো। তখন সে কি বলবে, কিছু ভেবে না পেয়ে সে বললো স্যার আমার দাদু মারা গেছে, তাই আর পেপারটা নিতে পারিনি। সহজ সরল উপায়। এমন করে করে সে নয় নয় করে তার দাদুকে 3 থেকে 4 বার তো মেরে দিয়েইছে। কারণ ক্লাস 7-এর অ্যানুয়ালিতে এক মারতে হয়েছিল, 8-এর হাফ ইয়ারলিতে এবার সে মারলো, আর 9-এর ফার্স্ট অ্যাসেসমেন্টও একবার থেকে মারতে হয়েছে। তাই দাদুকে হত্যা করার এই প্রণালীটা সে শিখে যায়, কারণ এটা ছাড়া আর কোনো কনভিনিয়েন্ট উপায় সে হাতের কাছে পায় না। এবার আমার গল্প তো আপনারা শুনলেন, এবার আমার গল্পটা শোনার পর তো আপনার কি মনে হচ্ছে আমি কেন বক 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 গুলো করে গেলাম, কেন এত ডিফল্টাস চিৎকার করে গেলাম, কেন আমার চরিত্রের গল্পটা আপনাকে শোনালাম, কেন বলতে পারবেন? পরশুদিন স্কুলে দেখছি ডিপিএস, বা শুধু ডিপিএস নয়, আরো অন্যান্য স্কুলের, প্রাইভেট স্কুলের ফিস সংক্রান্ত বিষয়ে, ফিস সংক্রান্ত ঘটনার জন্য বাবা মারা, গার্জিয়ানসরা, পেরেন্টসরা স্কুলের সামনে বসে ধর্ণা দিচ্ছেন। তাদের দাবিটা কি? যে স্কুলের ফিস কমাতে হবে, স্কুলের ফিস কমাতে হবে। পরশুদিনই আমি একটা ছেলেকে ফোন করি, আমার একটা ভাইকে ফোন করি, জুনিয়রকে ফোন করি, সে আমাকে বলে দাদা এবার আমি 11-এ উঠতে পারিনি, তার কারণ আমি ফিসটা দিতে পারিনি, তাই আমি একটা ইয়ার লস করে ফেলেছি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা বলে স্যার আমি পেপার নিতে যাইনি কারণ আমার ফিসটা দেওয়া হয়নি। স্কুলের ক্লাসের সামনে সব বন্ধুদের সামনে আমার যদি মান সম্মানটা একটু রয়ে যায়, আমাকে যেন ওদের কথাগুলো না শুনতে হয়, তাই জন্য ফিস নিতে চাইনি। যাদেরই কথা বললাম একমাত্র গার্জিয়ানস ছাড়া তাদের বয়স কত জানেন? একজন পড়ে ক্লাস 10-এ, একজন পড়ে ক্লাস 7-এ। হয়তো তাদের বয়সের তফাৎ আছে, কিন্তু মাইন্ডসেটটা কেমন ভাবে তৈরি হয়ে গেছে শুধু দেখুন। অন্যদের কথা, অন্যদের টিটকিরির, অন্যদের অসম্মান করার ভয়ে, অসম্মান হওয়ার ভয়ে তারা স্কুলে যাচ্ছে না, তারা পেপার নিতে যাচ্ছে না। কেমন ধরনের সিস্টেম এটা? আর আপনারা বলবেন যে স্কুলের ফিস না দিলে তো এরকম হবে। একটা নিয়ম আছে তো, আলবাত নিয়ম আছে, আমি মানছি নিয়ম আছে, কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে সে কেন ফিস দেয় না? আমি একটু ভাবি তো, আমরা একটু ভাবি, চলো আজকে একটু ভাবি যে একটা ছেলে একটা মেয়ে সে কেন ফিস দেয় না, কি তার সমস্যা? তার সমস্যা কি? আপনার কি মনে হয় যে স্কুলের ফিসটা দিয়ে সে পিৎজা খায়, সে খেলনা কেনে, সে গাড়ি কেনে, সে মজা করে উড়িয়ে দেয়? না। যখন একটি ক্লাস 6-এর ছেলে ক্লাসের সামনে দাঁড়িয়ে টিচারের এমন কড়া কড়া কথাগুলো শুনছে, যখন সে নির্বাক পশুর মতো সবার টিটকিরিগুলোকে শুনছে, নিজেকে অসম্মান হতে দেখেও সে কিচ্ছু বলতে পারছে না, তার কারণটা কি? কেন একটা বাচ্চা এরকম করে? আমাদের বোঝা দরকার যে সে একটি গভীর সমস্যার মধ্যে পড়েছে। তার বাবা মা অর্থের জোগাড় করতে পারছে না, তাই দিতে পারছে না। তাদের এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে সম্মান করে আমাদের কি উচিত নয় একটা ওয়ে বার করে দেবার?
আমাদের কি উচিত নয় একটা ওয়ে বার করে দেওয়ার, একটা অ্যাটমসফিয়ার অন্তত ক্রিয়েট করে দেওয়ার, যাতে সে অন্তত সাহস করে স্কুলে আসতে পারে? আমাদের কি উচিত নয় আমাদের ভাই বোন ছেলে মেয়েকে শিক্ষাটুকু দেওয়া, যে যারা বিপদে আছে তাদের ওপর না হেসে, তাদেরকে কাঠি না করে, তাদেরকে একটু সহানুভূতি দেখানোর? আমাদের কি এটা উচিত নয় যে এই সিস্টেমটাকে, এই ডিফল্টার্স ট্রেডিশনকে, এই ডিফল্টার্স লিস্টের মতো একটা জঘন্যতম জিনিসকে বন্ধ করে দেওয়া? আমাদের কি উচিত নয় আরেকটু সহানুভূতিশীল হওয়ার? আমাদের কি উচিত নয়? লকডাউনের জন্য, করোনার জন্য অনেক অনেক লোক, অনেক মানুষ নিজের চাকরি হারিয়েছেন। অনেক ছেলে মেয়ে নিজের স্কুলের ফিস দিতে পারছে না। চাকরি তো নেই, কিন্তু ফিস তরতর তরতর করে বেড়ে যাচ্ছে। অনেক কলেজের স্টুডেন্ট নিজের ফিস দিতে পারছে না, অনেকে। কত বাচ্চার পড়াশোনা আটকে যাচ্ছে, কত বাচ্চার। ফিস না দিলে অনলাইন ক্লাস করতে দেওয়া হবে না, ফিস না দিলে অনলাইন ক্লাসের লিঙ্ক পর্যন্ত শেয়ার করা হচ্ছে না, এমনও খবর আমার কাছে এসছে। তবে কি হবে এই ছেলে মেয়ে? বলুন, পড়াশোনা ছেড়ে দেবে এরা? ফিস না দিতে পারার জন্য ইন দ্য মিড অফ হিজ একাডেমিক লাইফ ও কি পড়াশোনা ছেড়ে দেবে? এটা আপনি চাই? এটা আমাদের সমাজ চায়? এটা আমাদের এডুকেশনাল সিস্টেম চায়? এবার আপনারা বলবেন যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারে তো বাংলা মিডিয়ামে দাও না। বাংলা মিডিয়ামে পড়ে কি ছেলে মানুষ হয় না? নিশ্চয়ই হয়। আমি বিশ্বাস করি পড়াশোনা করার জন্য কোনো ইংলিশ মিডিয়াম বা কোনো বাংলা মিডিয়ামে তফাৎ হয় না। শিক্ষার জন্য চাই ইচ্ছা, সে যে মিডিয়াম থেকে আসুক। কিন্তু তবু ইংলিশ পড়ার এত দৌড় কেন, তা নিয়ে তো বিশ্লেষণ আমি আগেই এতবার করলাম। এখনো কি আপনারা বুঝতে পারছেন না যে কেন একটা বাচ্চার মা, একটা বাচ্চার বাবা চায় তার ছেলে একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে এটা ভর্তি হোক? বিকজ দে ওয়ান্ট to make their son or daughter eligible enough to fight with this entire world, যাতে পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে সে কোনো বিপাকে না পড়ে, সে সবার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই আত্মবিশ্বাস, এই কনফিডেন্সটা তারা তাদের ছেলে মেয়ের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। যে সমস্যাগুলোর মধ্যে তারা পড়েছে, কোনো না কোনো দিন তারা পড়েছে, সেই সমস্যার সম্মুখীন যাতে তাদের সন্তানকে কোনো দিন না হতে হয়, সেই জন্যে তারা চায় তাদের ছেলেমেয়েরা বাংলা মিডিয়ামে না পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক। কিন্তু আমাদের এডুকেশনাল সিস্টেম, কনভেন্ট এডুকেশনাল সিস্টেম, ইংলিশ মিডিয়াম স্কুলের সিস্টেম কি করে? ফিস দিতে পারেনি, তাই ডিফল্ট টেস্ট লিস্ট তৈরি করো, আর যারা ফিস দেয়নি তাদের মধ্যে ডিসক্রিমিনেশন করো, ডিফারেন্সিয়েট করো, পেছনে বসিয়ে দাও, হিউমিলিয়েট করো, যাতে পরের বার তারা ফিসটা দেয়। কিন্তু গল্পটা এটাই স্যার, তারা ফিস দিতে পারে না, কারণ তাদের সেই সামর্থ্যটা হয়ে ওঠে না। আমার গল্পের চরিত্র, সেই ছেলেটি কোনোদিনও স্কুলের ফিস দিতে পারে। তার মা কি করতো জানেন? প্রত্যেকবার বছরের শেষে সারা বছরের মাইনেটা একসঙ্গে জোগাড় করে যেন হেন প্রকারেণ সে হয় নিজের গয়না বন্ধক দিয়ে, গয়না বিক্রি করে, ধার দেনা করে নিজের ছেলেকে রিঅ্যাডমিশন করাতেন। এইভাবে আমার গল্পের চরিত্র সে আইসিএসসি পাস করে। কাউন্সিল ফিস, আইসিএসসি পরীক্ষার কাউন্সিল ফিস দিতে পারছে না বলে তার আইসিএসসি পরীক্ষা বন্ধ হওয়ার মুখে। তখনও কোনো না কোনো ব্যক্তি তাকে সাহায্য করেছে বলে সে আইসিএসসি পরীক্ষায় পাস করতে পেরেছে। সে 11-এও একদম এক সমস্যার সম্মুখীন হয়েছে, 12-এও এক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু তবুও সে লড়েছে। মাঝে মাঝে বন্ধুরা বলতো, কেন তোরা একে নিয়ে এত, আর কেন একে করছিস, ছেড়ে দে না। তবুও কিছু কিছু ছেলে, কিছু কিছু ক্লাসমেট তাকে সবসময় এটা নিয়ে খোঁটা দিয়েছে।
ভিখারি, গরিব, এই এমন এমন উপাধি দিয়েছে। তাই বলে কি হেরে যাবে এরা? তাই বলে কি হেরে যাবে এরা? আমি জানি আমার অনেক জুনিয়র্স আছে, অনেক বাচ্চা আছে, অনেক স্টুডেন্টস আছে যারা এই ভিডিওটাকে নিশ্চয়ই দেখছে। তারা হয়তো এই সমস্যাটা দিয়ে কোনোদিন আগে পেরিয়ে এসছে বা হয়তো আগে পেরোবে, কিন্তু আমি জানি যারা যেই সমস্ত ছেলেমেয়েরা এই সমস্যাটাকে একবার ফেস করেছে তারা জানে যে এর ব্যথাটা কোথায়। আর যারা কালকে বা পরশু এই সমস্যাটাকে আবার ফেস করবে তারাও জানে যে কি ফেস করতে হবে আমাকে। তাদেরকে বলছি, লোকের কথায় কান দিও না, কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। লোকের কথায় কান দিয়েছ, তুমি মরেছ। নিজের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। ফিস দিতে পারছো না তো কি হয়েছে, শিক্ষাটাকে নাও, কারণ শিক্ষাটাই আসল, এর চেয়ে বেশি আর কিচ্ছু ইম্পর্টেন্ট নয়। মনে রাখবে, ভালো স্টুডেন্ট হলে টিচার্সরা কোনো না কোনো টিচার তো নিশ্চয়ই তোমায় হেল্প করবে, যেমন আমার গল্পের চরিত্রকে করেছিল। যদি কোনো টিচার হিউমিলিয়েট করে তো কোনো কোনো টিচার আমার গল্পের চরিত্রকে কাছে রেখে বলেও ছিল, চিন্তা নেই, তোমার মার্কসগুলো আমি বলে দিচ্ছি, বাড়ি থেকে ভালো করে পড়াশোনা করো। কোনো কোনো টিচার এমনও থাকে যারা সবার সামনে অসম্মান না করে নিজের সামনে কাছে ডেকে বোঝায় আর বলে কোনো অসুবিধা নেই, করতে থাকে। এমনও অনেক টিচার থাকে। তাই খারাপ লোকেদের, খারাপ যারা মানসিকতার, তাদেরকে সাইডে রেখে যারা ভালো তাদেরকে আঁকড়ে ধরো, নিজের উপর আত্মবিশ্বাস আনো। কেন কি সব একদিন থেমে যাবে। যেদিন ICSE বা IESE পরীক্ষা ভালো হবে, যেদিন CBSE পরীক্ষা ভালো হবে, যেদিন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা ভালো হবে, সেদিন কেউ বলবে যে এই ছেলেটা ফিস দিতে পারতো না। যেদিন মুখ উজ্জ্বল করে বেরোবে সেদিন কেউ বলবে। তাই নিজের উপর বিশ্বাস রাখো। টাকা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফিস দিতে পারছি না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা বলছে, বলুক, কোনো অসুবিধা নেই। কতবার বলবে, বলুক, কোনো অসুবিধা নেই। কারণ যতদিন আমি নিজের উপর বিশ্বাস রাখছি, কেউ আমাকে কিছু করতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। হবে একদিন খেলা। ডিফল্টার্সের এই লিস্টটা, ডিফল্টার্সের এই সিস্টেমটা আমরা কি বন্ধ করতে পারি না? আমরা কি পারি না সেই সমস্ত অসুবিধায় পড়ে থাকা ছাত্র এবং ছাত্রীদের জন্য কিছু করতে? ইংলিশ মিডিয়াম স্কুলরা তো এত ভালো হয়, স্বয়ং জিসাসের কথাবার্তা, তাদের বাণী প্রচার করে। প্রত্যেকবার প্রেয়ার্সে আমরা যিশু খ্রিস্টকে, জিসাস ক্রাইস্টকে নিজের দুঃখের কথা জানাই। তবে কেন কেন জিসাস আমাদেরকে এরকম করছে? কেন বাংলা মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়ামটাকে নিজের মধ্যে ঢোকাতে পারে না? কেন ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম স্কুল ইমার্জ হতে পারে না? কেন পারে না? কেন এই ডিফল্টার্সের লিস্টটাকে ছিঁড়ে আমরা ফেলে দিতে পারি না? কেন পারি না? কেন একটা এরকম অসুবিধার মধ্যে পড়ে থাকা ছেলেটাকে আমরা বের করে আনতে পারি না? কেন এদের ডিপ্রেশনটাকে, তাদের কষ্টটাকে আমরা ছিনিয়ে নিতে পারি না? কেন যে ছেলেটা বছর নষ্ট হতে বসেছে তাকে একটু সাহায্য করতে পারি না? কেন পারি না? যদি এই ভিডিওটা আপনাদের কাছে গিয়ে থাকে তবে শেয়ার করুন, পৌঁছে দিন সবার কাছে, যাতে এই ভিডিওটা লোকের কানের পর্দাগুলোকে খুলতে পারে। এই সমস্ত স্কুল এইটাকে চালিয়ে যাচ্ছে দিনের পর, তাদের মনে একটু সিম্প্যাথি উদয় হোক। কেউ কারোর মন চেঞ্জ করতে পারে না, কেউ না, সে যতই পাওয়ারফুল হোক না কেন, কেউ, কোনো মানুষের মন পরিবর্তন করতে পারে না যতক্ষণ না সে
নিজে তার মত পরিবর্তন করার ইচ্ছা নিজের ভিতরে আনুন। শিক্ষা কোনো লিমিট নেই, শিক্ষার কোনো দাম নেই। আছে গুরুদক্ষিণা, আছে শিক্ষকের প্রতি সম্মান, সেটাই আসুন। ফিস আজকে নয় কালকে নিশ্চয়ই দেওয়া যাবে, কিন্তু অসুবিধায় পড়ে থাকা সেই ছেলেটির সাহায্য যতজন টিচার করে তাদের সম্মান যে কত গুণে বেড়ে যায় সেটা আমার গল্পের চরিত্র খুব ভালো করে জানে। এই এডুকেশন সিস্টেমটাকে বদলানোর সময় এসছে। একসময় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা, এডুকেশনই একমাত্র উপায় ভারতবর্ষের ভবিষ্যৎকে উজ্জ্বল করার। সেই এডুকেশনকে টাকার দামে তুলতে আমরা পারি না। প্রত্যেক বাচ্চার সমান অধিকার আছে শিক্ষার উপর, প্রত্যেক বাচ্চা। আমি প্রত্যেক ইংলিশ মিডিয়াম স্কুল ইভেন কনভেন্ট স্কুলদেরকে অনুরোধ করব যে যদি আপনাদের কাছে এমন কোনো স্টুডেন্ট থাকে যার নামটা এই ডিফল্টার্স লিস্টের প্রত্যেক বারে থাকে, ডিফল্টার্স লিস্টে একদম উপরে থাকে, তার কষ্টটা বোঝার চেষ্টা করুন, তার অসুবিধাটা বোঝার চেষ্টা করুন, সেই গার্জিয়ানসদের প্রবলেমটা বোঝার চেষ্টা করুন, তাকে পড়াশোনা করার উপায় করে দিন। আমার গল্পের চরিত্র খুব ভালো স্কুলে পড়তো, খুব ভালো স্কুলে পড়তো, যারা তাকে সাহায্য করেছে। আমি আশা করব যে আপনারাও এই দিকে একটা পথ এগোবেন, একবার এগোবেন, আর সেরকম অনেক অনেক ছেলেকে একটু সাহায্য করবেন। ডিফল্টার্সের এই বাজে নৃশংস খেলাটা আমরা বন্ধ করব, ডিফল্টার্স লিস্টকে পুড়িয়ে দেব, অনেক ছেলেকে একটু সাহস দেব। যদি কোনো টিচার, কোনো শিক্ষক, কোনো শিক্ষিকা আমার এই ভিডিওটা দেখছেন, তো প্লিজ প্লিজ ওই ডিফল্টার্স লিস্টের নাম থাকা ছেলেগুলো সাহায্য করুন, কোচিংয়ে ফিস না দিতে পারা ছেলেগুলো সাহায্য করুন। কারণ বিশ্বাস করুন, এই প্রবলেমগুলো যে কত গুরুতর আমরা ভাবতেও পারি না। কেউ মুখে প্রকাশ করে না যে কত বড় সমস্যার মধ্যে তারা আছে, কেউ প্রকাশ করে না, কিন্তু একমাত্র তারা জানে, আর স্বয়ং ঈশ্বর জানেন যে কি সমস্যার মধ্যে পড়তে হয়। আমি আশা করব আপনারা সকলে তাদের সাহায্য করবেন, সকলে তাদের সাহায্য করবেন। নমস্কার, নমস্কার।